আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। উজ্জ্বল ভাই, জি আপনি অনেক দূর থেকে এসেছেন। আপনি কৃষি নিয়ে অনেক গবেষণা করেন, ডায়াবেটিস নিয়ে, কৃষি নিয়ে, গাছ নিয়ে, অনেক ব্যাপার নিয়ে আপনি গবেষণা করেন এবং মডিফাই করেন নাকি? তো এখন কথা হলো কোনটা? আমি জেনারেল মডিফায়ার উজ্জ্বল। জি, আমি সব কিছুকে মডিফাই করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে। কিন্তু বিশেষ করে কৃষি এবং চিকিৎসা নিয়ে করতেছি। আমার দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে এসপিকে উজ্জ্বল ফার্মিং কৃষি, আর একটা হচ্ছে জেনারেল মডিফায়ার উজ্জ্বল। আচ্ছা, এখন এই আমরা তো আছি পালের চরে ভাই। জি, শরীয়তপুর পালের চরে। আমরা আছি শরীয়তপুর জাজিরা পালের চরে। এই পালের চরে আছি। এখানে আজ ঘুরে কি দেখলেন অবস্থাটা? আমি এইটাকে স্যালুট। মাটি হইছে খাঁটি। এখানে মাটির যে পরিবেশ দেখলাম, শস্য দেখলাম, আমি খুশি। কিন্তু কৃষক যাতে আরো খুশি হইতে পারে এই সাজেশনটা আমি দিলাম। ভারতের যে প্রযুক্তি, সুভাষ পালেকারের প্রযুক্তি, মাটিতে অণুজীব বৃদ্ধি করে ফসল উৎপাদন এবং বালু মাটিকে কিভাবে আপনার শস্য দোআঁশ মাটিতে রূপান্তর করা যায়, কিভাবে আরো লাভজনক কৃষি করা যায়, এইটা আমি এখানে ডিসিশন এবং সবাইকে পরামর্শ দেওয়ার জন্য এসেছি। তা আশা করি সবাই আমার এই পরামর্শটা নিছে। এই যে জামাল ভাই, সে রাজশাহী থেকে আইছে, সে এখানে একজন বড় ধরনের উদ্যোক্তা, প্রায় 50 বিঘা জায়গা সে চাষ করতেছে। সে আমার কথায় খুশি। সে আমার এই জিনিসটা আমাদের না চলে, চাপায়ে না চলে আমাদের প্রজেক্ট ছিল, হ্যাঁ, আমাদের রহমত শহীদুল্লাহ স্যারের। কিন্তু এই প্রজেক্টটা আসলে পৃথিবীতে বাংলাদেশে যারা আমাদের এই প্রজেক্টটা আনছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ভারতের কৃষি আশ্রম বা আরো অন্যান্য প্রাকৃতিক কৃষিকে ফলো করে আমি আমার নিজের বাড়িতে এটা প্রয়োগ করছিলাম। আমি যেখানে জীবামৃত দিয়েছিলাম সেখানে পাট শাক এত বড়, আর যেখানে দেই নাই সেটা এত বড়। এটা কেন করছি? এটা আমার ল্যাবরেটরি। আমি একটা গাছে দিছি, একটা অংশে দিছি, একটা অংশে দেই নাই। আর দুটো মিষ্টি কুমড়া গাছ, একটার মধ্যে দিছি, একটার মধ্যে দেই নাই। একটা যেটা দিছি না সেটা এর থেকেও চিকন, আর যেটা দিছি এর থেকে মোটা। তার মানে আপনারাও ঠিক এইভাবে একটা জিনিসকে ল্যাবের মতো পরীক্ষা করতে পারেন। আপনার এটা একটা প্রজেক্ট, 5টা গাছে জীবামৃত দিয়ে দেখতে পারেন, 5টা গাছে মালচিং করে দেখতে পারেন, 1% জমি আপনি অফসা করে দেখতে পারেন। আমি যে জিনিসটা সহজে বলছি, আপনি জমিতে অণুজীব বৃদ্ধি করবেন, এখানে ন্যাচারাল সার তৈরি করবেন। এই যে আমি বললাম যে এগুলো হচ্ছে আপনার প্রাকৃতিক সার, হ্যাঁ, এগুলার নাইট্রোজেনে সমৃদ্ধ। এটা যখন পচাইবেন তখন এটা সবুজটা পচে গিয়া এটা আছে নাইট্রোজেন, এটা অ্যামোনিয়াতে ট্রান্সফার হবে। অ্যামোনিয়া মানে কি? ইউরিয়া সার। তা এই বাতাসে ইউরিয়া সার আছে। আপনি জমিতে যদি অণুজীব বৃদ্ধি করেন, তারা কি করে বাতাস থেকে সকল সারকে ধরে জমিকে দেয়। জমিতে অণুজীব বৃদ্ধি করবেন, প্রচুর ফসল হবে। মাটি এসে খাঁটি, কারণ এই জায়গার মধ্যে পানি আসে। পানি আসে মানে কি? জমি আরো উর্বর। আপনারা এখানে টেস্টিসাইড থেকে বের হয়ে আসেন, অথেন্টিক প্রোডাক্ট করেন, আমাদের অনলাইনে ঢাকা শহরবাসীকে দেন। আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিনে নেব, কারণ অথেন্টিক প্রোডাক্টের প্রচুর দাম। ঠিক আছে জামাল ভাই, আপনার এই উজ্জ্বল ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আছে নাকি? ভাই, উজ্জ্বল ভাই যে কথাগুলো বলেছে, আমি ওই নাচলের কৃষি একটা ওই প্রোগ্রাম দেখছিলাম। তো ভাই যেভাবে কথা বলেছে, আমি যতটুকু এই বিষয়ে জানি, ভাই সেম ওই একই কথা বলেছে। এ কারণের জন্য ভাইকেও আমি স্যালুট জানাতেছি। বা আমি নেক্সটে যে 50 বিঘা জমির আমি ওখানে ওই মাউন্টমাদপুরের গ্রামের ওখানে 50 বিঘা জমি রাখছি, ওখানে আমি সে অর্গানিক পদ্ধতিতে আমি এটা ফেল হওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা ভাবনা আছে। প্রকৃতি কারোর সাথে বেইমানি করে না। এই এখানকার উজ্জ্বল ভাই, এখানকার মাটিটা কেমন দেখলেন? এখানে মাটিটা বেলে মাটি। বেলে মাটি। এখানে প্রোটিন জাতীয় খাবার বেশি হবে, দানা জাতীয়। আচ্ছা, যে খাবারে পানি কম থাকে, যেমন বাদামে পানি লাগে না, এই আপনার নিচের যে বিচিগুলা দানা জাতীয় যে কালিজিরা, এগুলো আমাদের পানি কম লাগে। হ্যাঁ, সরিষা পানি কম লাগে। এইগুলা আপনারা যখনই পানি আসে, পানি আসার পরই এগুলা করবেন, তাহলে আপনারা বেশি লাভবান হবেন। দেখেন, একটা ভুট্টা গাছ যখন করতে হয়, ভুট্টা গাছ যে জমিতে হয়, ভুট্টা কিন্তু প্রচুর এনার্জি লাগে। ভুট্টা গাছটা প্রচুরটাই আমরা নাইট্রোজেন সমৃদ্ধ, প্রচুর ইউরিয়া লাগে। আপনারা যারা এই জমিতে এই বৃষ্টির নদীর পানি আসে বললে ভুট্টা হয়, কিন্তু নদীর পানি যদি না আসতো তাহলে এখানে ভুট্টা হইতো না। ভুট্টা করার জন্য জমি অনেক উর্বর জায়গা লাগে। ভুট্টা গাছ করতে গেলে প্রচুর নাইট্রোজেন মানে অ্যামোনিয়া লাগে। অ্যামোনিয়া ছাড়া হবে না, কারণ ভুট্টা গাছটা দেখবেন পুরোটাই সবুজ, বড় বড় পাতা, একদম একদম এ টু জেড। এই জন্য ভুট্টাকে যেখানে করবে সেখানে মিনিমাম নাইট্রোজেন বেশি থাকতে হবে, অ্যামোনিয়া থাকতে হবে, তাহলে গিয়ে আপনি ভুট্টা চাষ করে লাভবান হবেন। আর
এই যে বালু মাটির মধ্যে চাষ, এটা জামাল ভাইও জানে, তারা রাজশাহীর মানুষ, চরাঞ্চলে বাদাম বেশি হয় বিচে। আর যদি এইসব জমিতে আপনি সাথী ফসল হিসেবে লাউ করতে চান, মিষ্টি কুমড়া, তাহলে লাউয়ের যে গাতিটা সেখানে প্রচুর ভার্মি কম্পোস্ট দিয়ে এবং খাদ্যের ফুড ব্যাংক তৈরি করে আপনারা এটা করতে পারবেন। কারণ যখনই লতা জাতীয় চাষ করবেন তখন তার গুঁড়োটা ঠিক রাখলে সব কমপ্লিট, 20 ফিট কমপ্লিট। মানে এইখানে যদি আপনার 200 গাতি হয়, 200 বোতল দিয়ে খাবার দিয়ে দিলেন, 5 বিঘা জায়গা কমপ্লিট। আচ্ছা, আমি আরেকটা বিষয়ে উজ্জ্বল ভাই আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো হাঁস পালনে জি লাভবান হওয়া যায়? হ্যাঁ, আপনি যদি এই জায়গায় হাঁস পালতে চান, কি হাঁস পালবেন? এই জায়গায় রাজা হাঁস আর চীনা হাঁস পালতে পারবেন। আচ্ছা আচ্ছা। কেন? রাজা হাঁস এবং চীনা হাঁস ঘাস খায়, এর পানি লাগে না। আর ক্যাম্বেল, খাঁটি ক্যাম্বেল এবং আমাদের দেশি যে হাঁসগুলা আছে এগুলোর জন্য পানি লাগে, আর পানি ছাড়া থাকতে পারে না। আচ্ছা আচ্ছা। তাই আপনি জায়গা বুঝে হাঁস পালবেন। এখানে যদি, যেহেতু এটা চর এলাকা, আমি আগেই বলছি যে এখানে পর্যাপ্ত ঘাস আছে। ঘাস কার হোক? গরু ছাগলের হোক। তে গরু ছাগল বেড়া, এর মধ্যে ইমিউনিটি ভালো বেশি, বেড়া এই গারল, এদেরকে এখানে পালতে পারেন, তাহলে প্রচুর লাভ আশা করতে পারেন। এবং আপনি শুকনা গরু ট্রাই করতে পারেন, কারণ এখানে পর্যাপ্ত ঘাস। চর অঞ্চলে ভাই, চর অঞ্চলে হ্যাঁ, এই ছাগল পাললে লাভ আছে নাকি দুম্বা গারল এগুলো পাললে লাভ আছে? চরাঞ্চলে আপনি বেড়া আর গারল পালবেন বেশি করে, কারণ ছাগলের ইমিউনিটি কম। আচ্ছা। ছাগল এত তাপ সহ্য করতে পারে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাদের রোগবালাই বেশি হয়, তাদের ইমিউনিটি দুর্বল, প্রতিরোধ ক্ষমতা কম। কিন্তু এই তুলনায় বেড়া এবং গারলের দাম বেশি, গুস্তের দামও বেশি, তুলনামূলক ওদের দামও বেশি, আর গ্রোথও বেশি, ওরা যে কোনো পরিবেশে খাপ খেয়ে থাকতে পারে। এই জন্য চরে একদম শুকনা গরুর খামার করতে পারেন, বেলে মাটিতে বাদাম জাতীয় জিনিস চাষ করতে পারেন। আর শীতের পরপরই যখন পানি নেমে যাবে তখন আপনার খালি সরষা বা ওই যে খালি জিরা এইগুলা চাষ করতে পারবেন। আর এরপরে জমিগুলা আপনি এই যখন হারভেস্ট হয়ে যাবে, মরিচ টরিচ বা এই ইয়াগুলা খালি জিরাগুলা, তখন আপনি এই জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া, লাউ এগুলো চাষ করবেন। এগুলার প্রত্যেকটা গাতিতে আপনারা ফুড ব্যাংক তৈরি করে খাবার, মানে লাউ গাছগুলাকে বাঁচায় রাখবেন, কারণ ভালো মাটিতে তো রস থাকে না। কিন্তু গাছের গুঁড়াটা যদি দোআঁশ মাটি দিয়ে এবং ওই জৈব সার দিয়ে, যে আপনাদের অনেক সময় ঘাস এক জায়গায় জমান, এই ঘাস পচা দিয়ে যদি আপনারা করতে পারেন, তাহলে এখানে থেকে অনেক লাভবান আশা করতে পারেন। আরেকটা জিনিস ভাই, অনেক উদ্যোক্তা আমাকে ফোন করে বলে, কল দিয়ে বলে যে আপনাদের এই চরে পানি ওঠে 2-3 ফিট। তাই পানির সাথে কি কৃষির কোনো সম্পর্ক আছে? পানির সাথে কৃষি সম্পর্ক আছে। যেখানে জলাবদ্ধতা থাকে সেখানে আপনারা পানি জাতীয় যে ঘাস চাষ হয়, কারণ হাইব্রিড ওই যারা ঘাস আছে পানিতে হয়, এগুলা করতে পারেন। আবার যদি স্থায়ী বদ্ধভাবে পানি থাকে তাহলে পুকুর হিসেবে মাছ চাষ করতে পারেন। না, পানিটা 3 মাস পরে চলে যায়। যেহেতু এখানে 3 মাস পানি থাকে, 3 মাসে আপনি কি করতে পারেন? এখানে মাছ আহরণ করতে পারেন এবং আপনারা এই হাঁস পালতে পারেন, এবং আপনাকে এটা পর্যটন স্পট করতে পারেন। বিভিন্ন জায়গায়, উঁচু জায়গায় সুন্দর করে ঘর উঠায়, মানে টুরিস্ট আকর্ষণ করতে পারেন। এটা ভালো একটা বিজনেস ক্যাপাসিটি হতে পারে। কারণ আমাদের পাশে আছে পদ্মা সেতু, ও যে দেখা যায় পদ্মা সেতু, পদ্মা সেতু ঢাকার যেহেতু পার্শ্ববর্তী এলাকা, এখানে এই 3টা বিজনেস একদম কাটায় 100-100 হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো জামাল ভাই, আজকে তো অনেক কিছু জানলেন আমাদের উজ্জ্বল ভাইয়ের থেকে। উজ্জ্বল ভাই কে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমি এই বিষয়ে ভাই যেভাবে আমাকে আলোচনা করেছে, এই বিষয়টা আমি আগে থেকে জানতাম। তো ভাইয়ের কাছে আমি যদি আমার কখনো আমি হয়তো যদি ঠেকে যাই, বা সেক্ষেত্রে হয়তো ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করে হয়তো পরামর্শ নিতে পারবো যে ভাই আমি এই জিনিসটা করতেছি, ভুল করতেছি না ঠিক করতেছি। হয়তো ভাই আমাকে বলেছে, ভাই তার নাম্বার আমাকে দিয়েছে, আমি ভাইয়ের সাথে হয়তো যোগাযোগ। আপনি যেহেতু কৃষি কাজ করেন, যেহেতু কৃষির সাথে আপনি জড়িত, আর উজ্জ্বল ভাই যেহেতু এটা নিয়ে গবেষণা করে, মোটিফাই করে, তো অবশ্যই তার সাথে আপনার যোগাযোগ রাখা উচিত। উনি শুকনাকাল, বর্ষাকাল দুটোটাই বলে দিল ভালো মন্দ। আমরা বর্ষাকালে এখানে কিছু করতে যাচ্ছি, যখন পানি থাকবে তখন আমরা বস্তাতে মাটি উঠালিয়ে জাংলা সিস্টেম করে এটা আমরা লাউ চাষ করবো, এরকম আমার এখানে প্ল্যান আছে। হাসানবার পাশেও আমি এখানে কিছু জায়গা লিয়ে রাখছি। এখানে হয়তো দেখা গেল 2-3 ফিট পানি যখন উঠবে তখন বস্তাতেও দেখা গেল যে 4 ফিট মতন একটা বস্তা পাওয়া যায়, সেটা হয়তো মাটি দিয়ে ওটাতে ওই জাংলা দিয়ে আমরা লাউ চাষ করার চিন্তা ভাবনা আছে। এটা হলো পানিতে হলেও হবে, যেহেতু আমরা মাটিটাকে যদি উপরে উঠাইনি সেক্ষেত্রে। এই ব্যাপারে এই উজ্জ্বল ভাইকে কি আপনার কোনো কাজে লাগানোর চিন্তা ভাবনা আছে? অবশ্যই ভাই যদি এ বিষয়ে ভাইয়ের অভিজ্ঞতা থাকে তাহলে ভাই আমাদেরকে অবশ্যই সাজেস্ট করবে। আমি ভাইকে জানাতে চাচ্ছি যে ভাই বর্ষার সময় যখন এখানে পানি থাকবে, কিন্তু আমরা সবজি আবাদটাও করতে চাচ্ছি, তো ভাইকে একটু আমন্ত্রণ দিয়ে দেন। হ্যাঁ অবশ্যই। ওই যে মাচায় লাউ চাষ করা যায়, বস্তায় যে লাউ চাষ করে, বাসমান চাষ পদ্ধতি, বাসমান চাষ পদ্ধতি এখানে প্রয়োগ করা যায়।
ওই সময় যদি পর্যাপ্ত টাকা পয়সা থাকে, নিজেরা অলস থাকে, তাহলে একটা সময় কাটাই দিলেন। হ্যাঁ। কিন্তু তারপরেও আমি আপনাকে বলবো যে মাছটাকে আহরণ করবেন, কারণ পদ্মা নদীর পার, হ্যাঁ, প্রচুর মাছ থাকবে, হাঁস থাকবে, প্লাস আপনার সবজিটাও আমরা এখানে করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইগুলা করা যায়। ঠিক আছে, আজকে আমরা শরীয়তপুর জাজিরা পালের চর অনেক কিছু শুনলাম, এই চর সম্বন্ধে, চরের ব্যাপারে অনেক কিছু জানলাম। আর উজ্জ্বল ভাইকে পেয়ে আমরা আরো গর্বিত হইলাম, কারণ এখানে যারাই নতুন নতুন উদ্যোক্তা আসতে চান তারা এই আমাদের সাথে যোগাযোগ করবেন, উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ কোনো সমস্যা করবেন। নাই, যে কেউ যা কিছু করতে পারেন, ফেল হওয়ার কোনো সুযোগ নাই, ইনশাল্লাহ হবেই হবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।